ওকে, তাহলে আজকে তো এমনিতে বৃষ্টি বাদল, আপনারা আসলেন হলো 4 জন 5 জন, বাকিরা আসলেন না, যার কারণে আমাদের আজকে কয়েকটা বিষয় ইনফরমেশন দিই আপনাদের, যে ক্লায়েন্ট পাওয়ার জন্য সামনে যাত্রাটা যেন ভালো হয়, সেটার জন্য যা করা উচিত সেটা হলো আপনাদের একটা ফেসবুক প্রোফাইল হবে প্রফেশনাল। এখন যদি মনে করেন যে আমার ফেসবুক আইডি যেটা আছে সেটার মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি সদস্য আছে, তারা এই ধরনের পোস্ট মোস্ট করলে, মানে ফ্রিল্যান্সিং পোস্ট মোস্ট করলে আপনার মানে ইয়াতে সমস্যা হবে, মানে ইমেজের সমস্যা হতে পারে। অনেকের আছে না যে আপনি এটা ফ্রিল্যান্সিং পোস্ট করে নেও যে ডলার কামে একেবারে শেষ করে ফেলালো, মানে আছে না পাবলিক, আছে কিন্তু কিন্তু যে তুই এগুলো হুদেই গেছিস এগুলো, মানে আছে কিন্তু আমাদের। তো এই জন্য আমরা অনেকেই, আবার অনেকের নাই, আবার অনেকে আছে। তো যাদের এরকম সমস্যা আছে, যেমন আমি, আমার ফ্রিল্যান্সিং যাত্রায় আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলে নাই যে তুই এই লাইনে যাস না, মানে মানে একমাত্র আল্লাহই শুধু বলেনি মনে হয়। আর আল্লাহ মনে হয় মনে মনে চাইছে ভাই তুমি এখানে যাও, আমি তোমাকে এটা দেবো। কারণ আমি যে ম্যাচে ছিলাম সেই ম্যাচে প্রায় 10 জনের মতো সদস্য ছিল, 10 জনেই আমাকে শুধু নেগেটিভ কথা প্রতিনিয়ত বলতো। আমি ওই চাকরি থেকে আসতাম, মানে আমার তো সেলস রিপ্রেজেন্টেটিভ চাকরি, সকাল 11টা 10টার মধ্যে চলে যেতাম, 3টার মধ্যে চলে আসতাম, মানে 3টা 2টার মধ্যে আমি রুমে ঢুকতাম। কারণ হচ্ছে আমার গোল হচ্ছে আমি এই চাকরি আমার জন্য না, মেন কথা হচ্ছে এটা, এই চাকরি আমার জন্য না, এই চাকরি আমি সারা জীবন করতেও পারবো না। আমি এই চাকরি থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় আমি সেই চেষ্টাটা করতেছি। তো এইটার ভিতরে শুধু খেলে আমার এই মানে এই প্ল্যানটা শুধু আমার ভিতরেই ছিল। এই কারণে আমি মার্কেটে মনে করেন যে গেলে আমি একটু কম রেট দিয়ে মাল বেচে চলে আসতাম। মানে আমাদের কাজ ছিল হলো অর্ডার কাটা, দোকান অর্ডার কাটা, ডেলিভারি ম্যান যা মাল দিয়ে আসছে তার পরের দিন। তো আমি দোকানদারকে হোলসেল যারা বড় বড় দোকানদার ওদেরকে কম রেটে মাল দিয়ে খুব তাড়াহুড়ো করে অর্ডার কাটে চলে আসি, মানে ওই দিনে কাজ শেষ। আর ম্যানেজমেন্ট তো চায় যে যার অর্ডার বেশি, যার সেলস বেশি তার মাপ, সব কিছুই মাপ। তো এই খাতিরে আমাকে অনেক আমার ম্যানেজার স্যাক্রিফাইস করছে অনেক। যেমন আমার এমনও দিন গেছে সকাল দুপুর হয়ে গেছে, আমি ঘুমাই, মানে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায় আর উঠতে দেরি হয়ে যায়। তো ম্যানেজার ফোন দিয়ে দিতে পায় না, তবু ম্যানেজার রাগটা করে না, তো ওই যে মাস শেষে তো টাকা ঠিকই যায় কোম্পানির খাতায়। তো এই জন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতো আর কি। তো এই হলো বিষয়। তো ওই ম্যাচের মধ্যে সকলেই আমাকে বলতো যে এই চাকরি তো, মানে যে অবস্থা আমার অ্যাক্টিভিটি যে দেখে, তো আমি তো মার্কেট সময়, তো বলে যে চাকরিও যাবে যাবে, কম্পিউটার ল্যাপটপ সব বেঁচে দিয়ে বাড়ি যাওয়া লাগবে, ওটা এই কথাই শুধু সবাই বলতো। এবার কি আমার রুমমেট, সে মনে করেন যে মাস্টার্স পাস, ও শুধু প্রাইভেট পড়ায়, মানে স্টুডেন্টদের প্রাইভেট পড়ে চলে। কারণ সব এই যে ছিলাম হচ্ছে গোবিন্দগঞ্জ, এই গাইবান্ধ গোবিন্দগঞ্জে ছিলাম। তো ও মনে করেন যে উঠতে বসতে ওর কথা, আবার হচ্ছে আশেপাশে ম্যাচে যারা আছে সবাই এই নেগেটিভ কথা। তো আর এক দোকানে যে একটু বেশি আড্ডা দিতাম, তো ওখানেও যে ওই মামু একই কথা বলে যে এগুলো নিয়ে কিছু নাই। তবে আমি খালি ওই ওদের কথাতে কান দিতাম না, মেন কথা ছিল এটা মধ্যে, ওরা যাই যাই বলুক আমি হাসি আর কান দেই না। আচ্ছা, পরে যখন আস্তে আস্তে যে ইম্প্রুভ হলো ফ্রিল্যান্সিংগুলোর মধ্যে, অনেক গল্প এগুলো ইম্প্রুভ যখন হয়ে গেল, তখন মনে করেন যে যখন আমার ফার্স্ট যেদিন আমার ডলার উইথড্র হয়ে যায়, আমি মনে হয় 70 কি 75 ডলার উইথড্র দিই, 7,000 টাকার মতো পাই। তো ওই টাকাটা যখন আমি পাই তখন একজন খালি বিলিভ করা শুরু করছে যে না আসলেই এখানে কিছু আছে। আর যে ম্যাচে যে ম্যাচে উঠছিলাম, এবং যখন আমরা ওয়াইফাই কানেকশনটা নেই, আগে কিন্তু ওয়াইফাই কানেকশন নিলে তখন কিন্তু জামাত শিবিরের একটা ইয়ে ছিল, মানে একটা ভয় ভীতি ছিল যে মানে জঙ্গি করে, মানে শিবির এই মানে কেন ওয়াইফাই নিচ্ছে, আবার কম্পিউটার টম্পিউটার আছে, ওই ওই বেশি ছিল। তা আমাদের এমনও এরকম হয়েছিল যে ম্যাচের যে ম্যাচ মনিটর, ওরা একটা ভয় পাইছিল যে কি এবার ওয়াইফাই নিল, তা আবার 2 জন একসাথে অনেক রাত ধরে কাজ করে, এটা কি জঙ্গি টঙ্গি নাকি। তো আমাদের ম্যাচ থেকে বের করে দেওয়ারও ইয়াস ছিল আর কি, বুঝছেন যে হ্যাঁ। না অনলাইনে শেখা, ওগুলো ওগুলো আরেকদিন বলবো না, শুধু সংক্ষিপ্ত আরে বলি। তো তো ম্যাচ থেকে আমাদের বের করে দেওয়ারও ইয়া ছিল যে ওরা বলেছে যে এরা 2 জন থাকলে আমাদের সমস্যা হতে পারে, কারণ এরা কি করে ওরা তো এই বিষয়গুলো জানে না। তো পরে ম্যাচ মনিটরের শুধু খালি ওই ভাই একটু ভালো শিক্ষিত ছিল, বলে বলতেছে দেখি এরা কি করে। হ্যাঁ, এই ওরা এইভাবে ছিল। আর আমরাও খুব ভয়ে ছিলাম যে ওয়াইফাই নিলাম, কম্পিউটার অনেক রাত ধরে কাজবাজ করি, আশেপাশের যারা দোকানদার আছে ওরাও একটু জানলো যখন, তখন মনে করলো যে একজন আওয়ামী লীগের নেতাও ছিল, এই ওর কানে তো এই বিষয়টা গেছে। তাও বলছে যে দেখেন তো ওদের রুমে কী কী আছে।
কারণ জামাত শিবিরের রুমগুলোতে কিন্তু বই টই অনেক কিছু থাকে, মানে এই ইসলামিক সামগ্রী টামগ্রী থাকে, যে এইগুলো আছে কিনা দেখে যে এগুলো নাই, তার মানে থাকুক থাকুক ওরা। তো এই ধরনের দিনও আমাদের গেছে আর কি। তো যখন ফ্রিল্যান্সিংয়ে আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে সবাই এটা বিলিভ করা শুরু করলো। আর বিলিভ করাতে তখন ম্যাচ থেকেই সবার একটা প্রশংসা পাওয়া গেল যে না, আসলেই এই লাইন থেকেও ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়। তো ওখান থেকে পরে রংপুর চলে আসলাম। রংপুর চলে, কারণ আমার চাকরি তো ছেড়ে দিয়েছি, কারণ চাকরি ফ্রিল্যান্সিংয়ে ঢোকার 6 মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলাম। হাতে 30,000 টাকা নিয়ে ছেড়ে দিয়েছি, যে এই 30,000 টাকা শেষ হতে হতে আমি মধ্যে বাড়িতে টাকা দেওয়া লাগতো আমার, মানে বাড়ি প্রতি মাসে 5,000 টাকা বাড়িতে দিতাম। আমার একটা প্ল্যান ছিল যে এই যে 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে অ্যাটলিস্ট আমি 3 মাস চলতে পারবো ভালোভাবে। মনে করেন যে বাড়িতে 5,000 টাকা করে দিলাম, আর ম্যাচ খরচ 5,000 টাকা। আর আমার আসলে কোনো পকেট খরচ বলতে আমার তেমন কিছু নাই। আমি পানও খাই না, সিগারেটও খাই না, আমি কোনো কিছুই খাই না, মানে এরকম একটা বিষয়। এমনিতে ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে চাটা একটু খাওয়া হয়, এটা বিষয় আলাদা। তো আমার আসলে তখন আরও, মানে এখন তো একটু খরচ টরচ হয়, কিন্তু তখন আরও খরচ নাই, মানে টোটালি নাই, কারণ ম্যাচের মধ্যেই ভাত তরকারি তো সব আছে ভাই। আর নিজের যেটা মনে করেন যে নেট বিল বা হাবিজাবি এগুলোর মধ্যে, তা আমি ধরে দিয়েছিলাম ম্যাচ খরচ 3,000 ওই সময় লাগে, আর 2,000 টাকার নেট বিল, 1,800 টাকার নেট বিল ছিল, আর বাকি ধরেন যে এভাবে খরচ, এই 3 মাসে আমি চলতে পারবো। আর এই 3 মাস যদি আমি আরও ভালো সময় দিই, তাহলে আমার ওইখান থেকে আরও ভালো ফিডব্যাক পাবো। এই ভরসায় চাকরি ছেড়ে দিলাম। চাকরি যখন ছেড়ে দিলাম, তখন হচ্ছে ওখানে চাকরি ছেড়ে দেওয়া অবস্থায় এই উইদিন 7 দিনের মধ্যে $500 প্রজেক্ট পাওয়া হয় আউট অফ মার্কেট প্লেস থেকে, বুঝছেন। তা আরও তো মনে করেন যে আত্মবিশ্বাস বাড়ি গেলো, যে আর তো আর সমস্যা নেই। আর বাড়িতে তো কেউ জানে না যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, তখন বাসা আসি যাই, সবাই জানে চাকরি করে। এমনকি মনে করেন যে আমার নিজের যখন এদের বাড়িতে বললাম যে আমি চাকরি ছেড়ে দিছি, এখন ফ্রিল্যান্সিং করতেছি, আমার এক মামা এবং এক মামি বলেছিল যে আমি মনে হয় ইয়ের সাথে, যে তোমার জিনের বাসার সাথে জড়িত আছি। কারণ গোবিন্দগঞ্জে জিনের বাদশার একটা মানে হাড়ি বলা যায় এখানে, কারণ বগুড়া আর এই গোবিন্দগঞ্জ জিনের বাসা প্রচুর। তো ওরা দুইজন সন্দেহ করতো, মামি সন্দেহ করতো যে ফরাদ মনে হয় ওই লাইনে গেছি। তা আমি আর এই বিষয়গুলো যারা একটা কম জানে বা জানে না, তাদেরকে আপনি বিভিন্নভাবে যদি বোঝাতে যান, অনেক ঝামেলা টামলা হয়ে যায় আর কি। তা আমার একটা গোল ছিল যে আমি তো সঠিক লাইনে আছি, আমাকে তো আর পুলিশ বা কাউকে ধরতে আসতেছে না। তো এইভাবে চলতে থাক, যেদিন ভালো কিছু করবো তখন তো ওরা এমনিই বুঝতে পারবে। তো তারপরে তো মনে করেন যে ওই ম্যাচে থাকলাম, ম্যাচে থাকার পর ম্যাচে তো ছিল, চাকরি যখন ছেড়ে দিলাম, তখন দেন হচ্ছে ভালো কিছু যখন আরও সরা শুরু হলো, তখন একটা ভাবলাম যে না, গোবিন্দগঞ্জে না থাকি আর, আমার বাড়ি হচ্ছে রংপুরের কাছাকাছি, আমি রংপুরে চলে আসি। পরে এই যে খামার মোড় জায়গায় একটা ম্যাচে উঠলাম। সেখানে আমার ম্যাচে মনে করেন যে 3 জন আমরা এক রুমে। তো ওরা 2 জন হচ্ছে আমাকে দেখে দেখে ওরা ফ্রিল্যান্সিংয়ে মানে আগ্রহ প্রকাশ করে, এবং হচ্ছে ওরা মনে করেন যে ফাইবার এখন ক্রিয়েট করে, আমি মনে করেন যে রাত 2টা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত পিসির মধ্যে শুধু টানা বসেই থাকি, আর এবং রিসার্চের মধ্যেই থাকি। আর ওরা অনেক কয়েকজন মিলে ওরা হচ্ছে তাস খেলে, মানে আমার ওই রুমের মেঝোতে বসে, আর আমি চেয়ারের মধ্যে বসে, কারণ আমি ফির তাস খেলা বুঝি না। আর আমার ওটা যদিও বা 2-4 দিন একটু ঘাটাঘাটি করলে শিখে যেতাম, কারণ ওটা তাস খেলা আমি দেখি যে অনেক মূর্খ মানুষই তাস খেলে, যারা অশিক্ষিত তারাই দেখি বেশি তাস খেলে। তো এটার মানে না বোঝার আসলে তেমন কিছু বিষয় না। তো আমার আসলে কোনোদিনও নিজে থেকে আমার আগ্রহ নাই যে আমি এটার মধ্যে ইনভলভ হই, কারণ ওটা তাস খেলে আবার টাকা দিয়ে খেলে। আর এই তাস খেলা মনে করেন যে সকাল 7টা-8টা পর্যন্ত চলে, ওই আমার ওই রুমের মেঝোতেই। আর আমি খেলে ওদের খেলা দেখে আর আমি আমার কাজ করি। তো আর এইভাবে আমার রুমে যে 2 জন ছিল, ওরা ওই যে তাস খেলে, কোনো দিন হচ্ছে তখন হচ্ছে লুডোর একটা প্রচলন ছিল ভালো, আর গ্রুপিং করে লুডো খেলে। আর আমি এত করে বলতাম যে ফ্রিল্যান্সিং আপনারা শুরু করলেন, একটু সময় টময় দেন, তাহলে ওরা দিত না। আর যদিও বা এখন এই সময়ে এসেও ওই 2 জন এখনও বেকারই আছে, বুঝছেন, ওই 2 জন বেকারে আছে। আমি একজনকে ফোন করে বললাম যে আপনি আপনার অবস্থানে, মানে যখন আমরা ম্যাচে ছিলাম, আপনি ওই তখনও বেকার, আর আমি আপনার এই সাথে 2-3 বছরের পরিচয়ে আমি গাড়ি করলাম, বাড়ি করলাম, বিয়ে শাদী করলাম, সবই করে ফেললাম। মানে এইভাবে ওটা লজ্জা দিলাম, তবুও আসলে ওই মানে ওর কোনো ইয়ে নেই আর কি, মানে কোনো পরিবর্তন নেই, এখনও ওই খামার মোড়ে আছে, মাস্টার শেষ, এখন বাড়ি থেকে টাকা পয়সা দেয় না,
খুব কষ্ট করে চলে আর কি, একটা মানে প্রাইভেটের পড়া এইভাবে চলে। তো এইভাবে কতদিন চলে বলেন? তো যখন মনে করেন যে আরও ভালো কিছু যখন হয়ে গেলো, বাড়ি মনে করেন যে এই বেশি দিন না, আমার এই ফ্রিল্যান্সিংয়ের আমার মানে উন্নতি একদম সেই লেভেলের উন্নতি বেশি দিন হয়নি। মনে করেন যে 2022 সালের দিকে, 22 সালের দিকে মনে হয় এমন একটা ঘটনা ঘটছিল, মানে আমাদের এই ফ্রিল্যান্সিং লাইফে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 70 থেকে 80,000 বা 1 লাখ টাকার পুঁজি হাতে রাখতে হবে যদি আপনি কোনো কিছু না করেন। কারণ এই ফ্রিল্যান্সিংয়ে মার্কেট প্লেসের বিষয়টা হয় কি, যে আপনার এই গিগ আছে, আবার কিছুদিন পর গিগ কিন্তু ডাউন হয়ে যায়। কারণ এই যে মার্কেট প্লেস সবাইকে সুবিধা দেয়, কারণ একজন দুজনকে যদি সুবিধা দিতে তাহলে তো সবাই কাজ পাবে না। মার্কেট প্লেসের অ্যালগরিদমের নিয়ম হচ্ছে আপনার একটা প্রোফাইল সামনের দিকে থাকবে 1 মাস 2 মাস 3 মাস, এরপর আস্তে আস্তে ডাউন হয়ে যায়, ডাউন হয়ে আবার নতুনদের সুযোগ দেয়, আবার আপনিও চলে আসবেন 4-5 মাস পর, আপনিও সামনের দিকে চলে আসবেন, এইরকম একটা সময় হয় আর কি। তো তো এমন একটা সময় হয়ে গেল, মানে 3 মাস কাজ নাই মার্কেট প্লেসে। তখন আউটার মার্কেট প্লেস সম্পর্কে এত খুঁটিনাটি আমাদের কেউ জানায়নি, যতগুলো আমি টেকনিক আমার চ্যানেলের মধ্যে দিয়েছি এবং যারা যেখানে প্রচুর মানুষ কাজ পাচ্ছে আমার টেকনিকগুলো দিয়ে, তখন কিন্তু এই ধরনের কেউ কোনো চ্যানেলের মধ্যে শেয়ার টেয়ার নেই। তো শুধু মার্কেট প্লেসের উপর আমাদের ডিপেন্ড তখন। তো মনে করেন যে এমন একটা সময় হয়ে গেল, টাকা মার্কেট প্লেসে তো কাজ নাই টানা 3 মাসের মতো, 3 মাসের মতো কাজ নাই, একটা অ্যাকাউন্ট থেকে 2টো অ্যাকাউন্ট হয়ে গেল, দুইটা ফাইবার মানে এক টেবিলের মধ্যে। টাকা কমতে কমতে, বাড়িতেও টাকা দেওয়া লাগে, কমতে কমতে টাকা হাতে চলে আসলো মাত্র 30 থেকে 35,000 টাকা, রমজান মাস, বুঝছেন? তো টাকা শর্ট হয়ে গেল। আমি কি ঈদ সামনে, রমজান মাস সামনে, কিছুদিন পরে ঈদ, বাড়ির টাকা ঢুকে দিতে হবে, নিজে চলতে হবে, কী রে কাজ তো আসতেছে না, মানে খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম, খুব ডিপ্রেশন। খালি ম্যাচ থেকে ঘুমাইতাম হচ্ছে সকাল 7টা-8টা বাজে, ঘুম আর আসতো না টেনশনে, মানে এত পরিমাণ ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে তখন আমি ফিল করছি বা তখন আমি বুঝতে পারছিলাম মানুষ আত্মহত্যা কেন করে, এত পরিমাণ ডিপ্রেশন। মানে আপনার ঘুম, মানে ঘুমই আসে না, 8টা না বাজলে ঘুম আসে না, মানে চোখ বন্ধ করি আপনি ভোর থেকে আসি কিন্তু ঘুম আসে না, এমন একটা ডিপ্রেশন। তো খামার মোড়ে কিন্তু 2টা ফার্মেসির দোকানও আছে, দেখবেন ওই যে মোড়ে 2টা ফার্মেসির দোকান আছে। তা পিছনের ফার্মেসির দোকানে ঘুমের ওষুধ চাইলাম যে আঙ্কেল আমার এই কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, আমাকে একটু ঘুমের ওষুধ দেন। তো বলতেছে বাবা ওরা তো জানে যে এগুলো ম্যাসেজ ছেলে পেলে এলা হয়তো বা কোনো একটা কারণে ডিপ্রেশনে আছে বা টেনশনে আছে। তো বলতেছে ঘুমের ওষুধ খাওয়ার দরকার নেই, হতে পারে তুমি একটু টেনশনে আসো, যার কারণে ঘুম টুম আসতেছে না, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। আর উনি দিল না, কারণ ঘুমের ওষুধ কিন্তু সবাইকে দেয় না, দেখবেন আপনারা চাইলেই কিন্তু ডিসপেন্সারি দোকান দিবে না। তো দিল না। তো ওই প্রতিদিন বিকাল হতো, আর এই এই ম্যাচ থেকে একাই হেঁটে 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 লালবাগ যেতাম, আর ওই যে রেল গেটের পাশে বসে থেকে আর খালি মানে নিজের মধ্যে ভিতরে যে কি একটা যন্ত্রণা সেটা আর কি মানে ইয়ে করতাম যে শালার কি একটা সময় হলো, কাজবাজ হচ্ছে না, বাড়ির টাকা ঢুকা দিতে হবে, ঈদ চলে আসলো। তারপরে আমি যে চাকরিতে ছেড়ে আসি ওই চাকরির ম্যানেজারের ফোন দিয়ে আবার চাকরি নেওয়ার ব্যবস্থা করতেছি। মানে আমার কিন্তু এখনও 30-26 হাজার টাকা কিন্তু আছে, তারপরে ডিপ্রেশনে চলে আসছে যে সামনে তো শেষ হয়ে যাবে, বাড়ির টাকা ঢুকা দিতে হবে। তারপরে ম্যানেজার বলে চাকরির ব্যবস্থা অলরেডি কমপ্লিট, পরীক্ষা দিলাম তোমার হচ্ছে নীলফামারীতে, দিনাজপুর পরীক্ষা দিয়ে ওই আবার ওই একই চাকরি কিন্তু প্রাণের সেলস রিপ্রেজেন্টেটিভ, আমার তো দক্ষতা আছে, আজ তো আগে চাকরি করছি। তো নীলফামারীর যে দিনাজপুরের যে ম্যানেজার আমাদের চাটনি ওটা হলো চকলেট গ্রুপের, ওই ম্যানেজার বললো যে আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনি আমাদের গ্রুপেই কাজ করেন, আপনি পরীক্ষা যেমন তেমন করে দিলেও হবে, সমস্যা নেই। তবুও চাকরির টিকে গেলাম, মানে পরীক্ষা দিলাম, টিকে গেলাম, ভাইবা টাইবে সব হয়ে গেলো। ঠাকুরগা পোস্টিং, ওই যে ঠাকুরগা। তারপরে তো ওইভাবে তো মনে করেন যে মানে পোস্টিংয়ে চলে গেলাম একটা পিসি, মানে ভোর রাতে, মানে এমন একটা মানুষ হয়তো যারা আমার আশেপাশে যারা আমাকে চেনে ম্যাচের, তারা হয়তো মনে করবে যে এই যে ফরাদের কাজ বাজ নাই, ফরাদ এখন পালে যাইতেছে, মানে এই যে আবার চাকরি চলে যাইতেছে, মানে এইটা তারা আসলে আস্তে আস্তে বুঝতে পারতেছে। আমি একজনকে শেয়ার করছিলাম যে এইরকম একটা ঘটনা চলতেছে এখন, কাজ বাজ নেই। উনি আবার যদিও আমাকে সান্ত্বনা দিয়েছিল যে দেখেন এটা হয়তো বা কিছুদিন পরে ঠিক হয়ে যেতে পারে এরকম। তবুও আসলে কি মানে মনের ভিতরে একটা যে ভরসা বিশ্বাস এটা আসতেছিল না। তো তারপরেও মনে করেন যে একটা পিসি নিয়ে ভোর মনে করেন যে সেরি খেয়ে 6টার দিকে একটা পিসি এবং হচ্ছে মানে একটু মানে একসাথে যতগুলো নিয়ে যাওয়া যায় ক্যাতাবালিশ ব্যাগ এগুলো একটা পিসির সাথে ওখান থেকে নিয়ে গেলাম হলো মেডিকেল মোড়ের দিকে। ওখান থেকে কিন্তু সিএনজি পাওয়া যায়,
তোমার যে সরি তোমার বাংলাদেশ ব্যাংক, ওখান থেকে কিন্তু টানা ঠাকুরকে সিএনজি পাওয়া যায়। ওই সিএনজিগুলো ইয়া হয়ে যায়, নীলফামারী হয়ে ভিতরে ভিতরে দিয়ে চলে যায়। তো চলে গেলাম, ম্যাচও ঠিক, কিন্তু আমার আর মন মানছিল না যে আমি আবার এই চাকরিতে আসবো। ম্যাচও ঠিক করলাম, ডিলারের মানে যে দোকান যেখান থেকে আমাদের ডিলার মানে মালগুলো থাকে সেটাকে ডিলার বলা হয়। তো মন আর মানে না যে আমি আবার এই লাইনে চলে আসবো, এই লাইফ থেকে আবার এই লাইনে চলে আসলাম। মন মানে না, ম্যাচ ট্যাচ ঠিক হয়ে গেলো। তা ম্যাচের যে আমার ওই তোমার নতুন ম্যাচে যে ঠাকুরগাঁজের নতুন ম্যাচ, সেখানে যে ভাই ছিল মানে রুমমেট হবে, তো ওকেও আমি এই বিষয়গুলো শেয়ার করলাম যে আমি কিন্তু ভাই ফ্রিল্যান্সিং করছিলাম, এই ছিল আমার অবস্থা। ও কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে। তো ও আমাকে বললো যে ভাই এটা হয়তো আপনার কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে, আপনি এই চাকরিতে আসলেন, এই চাকরির যে অবস্থা সেটা তো জানেন। এগুলো খুব, আর ম্যানেজার খুব বিশ্রী, মানে খুব বাজে বিহেভ করে আর কি। ওগুলো চাকরির মধ্যে কিন্তু এই ধরনের এই ম্যানেজারগুলো এরকমই থাকে, খুব বাজে বিহেভিয়ার। আপনি এগুলো আমার মানে এত পরিমাণ মনে করেন যে কাকে এই কষ্ট, মানে ভিতরের কষ্ট কাকে বলবো ভাই, এরকম একটা অবস্থা। তারপরে এখন বাকি যে কম্পিউটারটা আছে আর একটা, এবং আর একটু যে যে জিনিসপাতি আছে সেইটা নেওয়ার জন্য কিন্তু আবার আসলাম। আর 2 দিন পর ডিউটি শুরু, ঠাকুরগাঁও সদর এরিয়া। তো সেই দিন রাতেই, মানে এখানে আসার দিন রাতেই $100 অর্ডার আসে, বুঝছেন? তো $100 অর্ডার আসে, আর ওকে চাকরি যাওয়ার ইচ্ছা করে? আর কিন্তু চাকরি যাওয়ার ইচ্ছা করতেছে না। $100 মানে 8,000 টাকা। এখন $100 অর্ডার আসলো, অর্ডার আসলেই কিন্তু একটা গিগের মধ্যে অর্ডার আসলে সেই গিগটা কিন্তু সামনের দিকে যায় এবং ইমপ্রেশন রিচ বাড়ে। এখন ধরেন যে আরও অর্ডার আসতে পারে, যদি $100 একটা অর্ডার চলে আসে, আর চাকরি যাওয়া যাবে না। 100 না, $150, আর চাকরি যাওয়া যাবে না। তারপরে অর্ডারটা যখন কনফার্ম হয়ে গেলো, আবার সকাল, মানে সেড়ি খেয়ে সকাল হয়ে গেলো, চেঞ্জ করে চলে গেছি আবার ঠাকুরগাঁ, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কারণ প্রাণের আবার নিয়ম হলো সার্টিফিকেট নেই জমা, মানে এসএসসি সার্টিফিকেটটা জমা নিয়ে রাখে, যেন কেউ কোনো কিছু করতে না পারে, মানে পালিয়ে যেতে না পারে বা এরকম কিছু। তো ওখানকার যে ম্যানেজার আসলো, ম্যানেজারকে আমি বললাম যে আমার বাবা খুব সিরিয়াস অসুস্থ, আমি এক বাপের এক বেটা, রংপুর মেডিকেলে আসছে, আমাকে তো সাজাইতেই হবে, আমি তো স্যার চাকরি করতে পারতেছি না, চাকরি করতে পারবো না। যখন এই ধরনের, মানে যদিও মিথ্যে বলছি, এটা আমি টোটালি মিথ্যে বলছি, সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু। কারণ আপনি চাকরিতে একটা গেলেন, জমা দিলেন, এরিয়া সিলেক্টেড হয়ে গেছে, আপনি চাইলে চাকরি আপনি ছাড়তে পারবেন, দিবে না। আর দিলেও বা আপনার সার্টিফিকেটটা পেতে অনেক ঝামেলা পোয়াইতে হবে, কারণ ওই সার্টিফিকেটটা চলে যাবে ঢাকা, ঢাকা যায় হেড অফিসে সার্টিফিকেট জমা থাকে, তো সেখান থেকে সার্টিফিকেট তুলতে হবে। তো অনেক রিকোয়েস্ট করে যখন উনি বুঝতে পারছে না আসলে মনে হয় এইরকম ঘটনা, বাবাটা অসুস্থ, বলছে ঠিক আছে, ভাগ্যিস আপনার সার্টিফিকেট আমি কালকেই পাঠিয়ে দিতাম ঢাকা, তো আপনি সার্টিফিকেট নিয়ে চলে যান। তারপরে আমি ওই বিষয়বস্তু নিয়ে সকলে চলে আসলাম। তারপরে থেকে আর পিছনের দিকে তাকাতে হয়নি। মনে করেন যে ওই সেদিনকে থেকে মনে হয় লাস্ট 2 মাসের মধ্যে প্রায় আমার 3.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। দেখেন, মানে ফ্রিল্যান্সিং আসলে এমন একটা সেক্টর যে আমি যদি ওই সময় ছেড়ে দিতাম, ধরেন সব কিছুতে বেছে দিতাম যে না আমি আমার চাকরি চলে যাবো, বিষয়টা এরকম। তো পরে ওখান থেকে 3.5 লাখ টাকা যখন হয়ে গেলো, তো মনে করেন যে সব কিছুতে আবার স্বাভাবিক হয়ে গেল। তো ওখান থেকে 3 লাখ টাকা দিলাম বাড়িতে, আব্বাকে মানে বাপকে 3 লাখ টাকা দিলাম, যে আমাদের কিন্তু বাড়িতে অবস্থা কিন্তু ভালো না, মানে একদম মানে নিম্ন শ্রেণীর মানুষ আর কি আমরা, আমাদের ফ্যামিলি ওইরকম ছিল। মানে আমার দাদার হচ্ছে মানে 7 জন ছেলে, আমার বাপ চাচা সহ 7 জন, জমি অনেক, মানে 7 জন প্রায় জমি মনে করেন যে মানে প্রায় 25-30 জনের মতো জমি। কিন্তু ওই যে যদি ভাগ করেন সবাই মিলে তাহলে তো জমি থাকে না। কিন্তু দাদা তো সেই করছে রাজত্ব। মনে করেন যে কাকিনা বাজারে যদি বলি যে ফজলে করিমের, আমি ফজলে করিমের বাড়ি যাবো, অটোওয়ালা বললেও চেনে যে ফজলে বাড়ি, ফজলে করিম নাম ডাক ছিল, কারণ জমি অনেক ছিল, মনে করেন 25-30 জনের মতো জমি। তো কিন্তু ওই যে ভাগ করলে দেখবেন যে ওই এক বেটা করে খুব বেশি একটা জমি কিন্তু পায় না। তো ওই হিসেবে, আর আমরা 4 জন ভাই বোন, 4 জন, আবার বাবা মা 2 জন, 6 জন। তো ওই বাবার কৃষি করে আর কি আর করতে পারবে। তো বাড়িও তো মনে করেন টিনের বাড়ি, এরকম একটা ছিল আর কি। তো 3 লাখ টাকা দিলাম যে বাড়ি পাকা করতে হবে, মানে এরকম একটা অবস্থা। প্রথমে হলো যে 2টা রুম হাফ দেওয়াল হবে, মানে এরকম একটা উপরে যে টিন, মানে হাফ দেওয়াল বলতে কি যে যারা হাফ দেওয়ালগুলো যে করে আর কি। তো অন্তত 2টা রুম, সামনে 2টা রুম ওইরকম করা হোক। তারপরে মনে করেন যে যখন 3 লাখ টাকা দেওয়া হয়ে গেল, আবার মানে কাজ থেমে নেই কিন্তু, মানে চলতেই আছে। তা 2টো রুমের কথা বলে পরে বাপ বললো যে আর কিছু টাকা জমি বন্ধক টাকা রেখে হলো 3টে রুমে হাফ দেওয়াল হোক, এরকম হলো।
তারপরে ভাবলো যে ঠিক আছে কাজটা শুরু হোক, কাজ আগে করি, কাজ শুরু করে দেই, দেখা যাক সামনে কি হয়। মানে ফুল দেওয়ালের বাপ মানে বাপের প্ল্যান যে ফুলেই হবে, দেখা যাক সামনে কি হয় হোক, প্রয়োজন জমি বন্ধু রাখলেও বাকি কাজ হবে। তো হাফ দেওয়ালের কাজ 2টা রুম হওয়ার কথা, সেখানে মনে করেন যে ফুল দালান হয়ে গেলো, মেজে টেজে সব পাকা হয়ে গেলো, প্লাস্টার সব হয়ে গেলো ওই ফ্রিল্যান্সের টাকা দিয়ে। তো এখন মনে করেন যে বাড়ির মনে করেন যে এখন আশেপাশের প্রায় মনে করেন যে 10 দিনের মধ্যে জমি বন্ধ নিয়ে দিছি বাপকে, তারপর বাপক গাড়ি কিনে দিছি, সব কিছু ভালো চলতেছে, নিজে ভালো চলতেছি, প্রায় রংপুরে জমি জায়গা কেনার একটা প্ল্যান চলতেছে। তো এই যে এই বিষয়গুলো দেখেন, মানে এমন পরিমাণে একটা ডিপ্রেশনে চলে আসলো যেখানে আমি মনে করেন যে মৃত্যু মানুষ কেন করে সেই বিষয়টাও আমি এক সময় পেয়ে গেছিলাম। তো এই ফ্রিল্যান্সিংটা আসলে কি মনে করেন যে মানুষকে রাতারাতি চেঞ্জ করে দেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম, যদি আপনি টিকে থাকতে পারেন। আর যদি টিকে না থাকতে পারলেই তো মনে করেন যে একবারে ডাউন। আর অ্যাজ এ চাকরি আপনি যে কোম্পানির চাকরি বলেন বা সরকারি চাকরি করেন, আপনি ওই চাকরি করে খুব একটা ভালো কিছু করা কিন্তু যায় না। মানে ওই 15-20 হাজার টাকা বেতন দিয়ে আপনি, আর যদিও বা মনে করেন যে ঘুষ দুর্নীতি না করলে কিন্তু ভালো কিছু মানে আরও বড় বড় কিছু হতে পারবে না। ওই 15-20 হাজার টাকা, 30,000 40,000 টাকা দিয়ে ভালো কিছু করা যায় না ওভাবে। তো যাই হোক, এখন মনে করেন যে এই আমার মানে লাস্ট 2 বছর, হ্যাঁ 2-3 বছরের মধ্যে প্রায় আমার মানে নিজের যে থুয়ে প্রায় 40 লক্ষ টাকার মতো ইয়ে হয়ে গেছে, মানে মানে আর্নিং মানে টাকা জমছিল আর কি। তো এই হলো বিষয় যে এগুলো মনে করেন যে যদিও বা কষ্ট, মানে যে আসতেছে, মানে এখন তো মনে করেন যে মার্কেট প্লেসের মধ্যে আমরা যে সময় কাজ করছিলাম সে সময় মার্কেট প্লেসে একটা হিউজ পরিমাণ হচ্ছে ছিল, আমার সম্ভাবনা ছিল, যেটা যার কারণে আমরা উঠে আসতে পারছি মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে। কিন্তু এখনকার সময় মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে কেউ করতে পারবেন না, মানে শুধু মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করেই থাকতে পারবেন না। যেমন এই ভাই যে ভিডিওটা এখানে আছে, এই ভাই মনে করেন যে তোমার মার্কেট প্লেসে একটা এখন পর্যন্ত অর্ডার পায়নি, সেখান থেকে অর্ডার না পাওয়ার আগে মার্কেট প্লেসের বাইরে থেকে $2500 ইনকাম হয়ে গেল। যে ভাই পাইনি তার পোর্টফোলিও নাই, যে ভাই দিয়ে বলেন বলে মার্কেট প্লেসে কাজ পাইনি তার পোর্টফোলিও নাই বলে, বুঝি না। না মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করে গিগ দিয়ে সেই গিগটা র্যাঙ্কে নিয়ে আপনাকে তোমার র্যাঙ্কে যাওয়া লাগবে না, সেই গিগটা র্যাঙ্কে যাবে, ফার্স্ট পেজে মানুষ তো ফাইবারের মধ্যে আসবে, ক্লায়েন্টরা ফাইবারের মধ্যে আসবে, এই জন্য ফাইবারের মধ্যে যাচ্ছি আমি, ধরেন ক্লায়েন্ট ও প্রজেক্টর অন অফ। তো এই যে আমি মার্কেট প্লেসের মধ্যে ধরেন যে আমি আসলাম, আমার শুরু হচ্ছে 2018 সাল, তখন হচ্ছে, আর 18 সালে শুরু করলাম, আর করোনাকালীন সময় আমার কাজ আসা শুরু হলো। আর এই করোনা তখন প্রচুর পরিমাণ মাস্কের মার্কেটিং করছি, প্রচুর। মনে করেন যে ম্যাচের সকলেই চলে গেলো বাড়ি, আর আমি মাত্র বাড়ি, আমি মানে চলে আসতে পারিনি বাড়িতে, কারণ হচ্ছে ওই চাকরি তো ছাড়ে না, মানে যারা আমরা ফিল্ডে যারা কাজ করি, হ্যাঁ যারা আমরা ফিল্ডে যারা কাজ করি তাদেরকে মানে কোনো ছুটি নেই আপনাকে, এলে এমন একটা চাকরি আপনার জ্বর হোক আর কি হয় হোক আপনাকে কাজ করতে হবে। আর সেই সময় আমার আসলে মানে কাজও ভালো ছিল, আমি সেই সময় এরকম একটা নাটক করতে হয়েছিল আমাকে যে আমার করোনা হয়েছে, আমি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করেছি, বলছে আমার করোনা। ওই করোনার অজুহাতে আমি 7 দিন বসেছিলাম। তো এটা মূলত হচ্ছে নাটক, মানে এই সেক্টরে আপনি ওই মার্কেটিং সেক্টরে আপনি যদি নাটক না করতে পারেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না, কারণ এই মার্কেটিং সেক্টরে কোনো সততার কোনো দাম নেই। আপনি সত্য কথায় সৎভাবে চলবেন, আপনি মানে পদে পদে আপনার ধরা, মানে ওই সেক্টরে আপনি ধরা খাবেন। কারণ অনেক সময় আসলে কি মিথ্যা বলে আপনাকে ছাড় পেতে হয়, মানে এগুলো যারা হয়তো চাকরি করে তারাই একমাত্র জানে, তাছাড়া। আবার ওই করোনার মানে তোমার নাটক করছিলাম, আবার চাকরি ছাড়ার সময় বিয়ের নাটক করে চাকরি ছাড়া লাগছে, যে আমি যে বিয়ে করছি, বিয়ে আমাকে যাইতে দেয় না। তো এগুলো বহুত কথাবার্তা লাইফে ঘটছে আর কি। তো এই যে মনে করেন যে আপনার ক্লায়েন্ট যদি, ধর আমি ক্লায়েন্ট, আমি ফেসবুকে সার্ভিস নেব, আমি এখানে সার্চ দিলাম ফেসবুক মার্কেটিং, ধরেন যে ফাইবারের মধ্যে আই নিডস এ হিউম্যান টাচ,
মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়, এই যে এখানে আপনাকে আসতেছে। হ্যাঁ, এটা এখনও আছে, এটা চলবেই, কারণ না চললে তো সকলে সুযোগ পাবে না। কারণ তোমার হচ্ছে নতুনরা, তারা নতুনরা কীভাবে সুযোগ পাবে? এই জন্য অ্যালগোরিদমটা এভাবে তৈরি, সকলের জন্য সুযোগ পায়। তো সেই পর্যন্ত অপেক্ষা করাটা, এই যে আমার সুযোগটা কখন আসবে এই পর্যন্ত অপেক্ষা করাটা এখন আরও মনে করেন যে ডিফিকাল্ট হয়ে গেছে, আরও বেশি। আমাদের সময় ছিল যে 3 মাস, এখন সেটা 6 মাসের উপরে চলে গেছে। তাহলে আপনি অ্যাজ এ কাজ শিখে 6 মাস বসে থাকা সম্ভব? আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আসি তারা সকলেই তো ইনকামের জন্যই তো আসছি এখানে, যে আমার আগামী 3 মাস 2 মাস থেকে আমার ইনকাম একদম মাস দিয়ে পড়ে যাবে। এই যে আমি ফেসবুক মার্কেটিংয়ে সার্চ দিয়েছি, এখানে প্রায় 11,000+ গিগ আসছে। তাই এখন ক্লায়েন্ট একজন কী করবে, যে সামনের দিকে যারা আসে তাদেরকে মেসেজ করেই তো কাজ দিয়ে চলে যাবে। আর একজন নতুন সেলারের গিগ থাকে পিছনের দিকে, মানে 11,000 ধরেন যে এখানে দেখাচ্ছে, আপনার গিগটা ধরেন যে আছে 8,000-এর মধ্যে ধরেন আছে, মানে 8,000 গিগের নিচে আছে, তাহলে আপনি আপনার ক্লায়েন্ট কীভাবে পাবে? এই জন্য হচ্ছে নতুনদের জন্য এখন যেটার মার্কেট প্লেসের পাশাপাশি ট্রাইটা আপনাকে প্রচুর পরিমাণে আউটও মার্কেট প্লেসে করতে হবে। কারণ তাহলেই আপনার, কারণ মার্কেট প্লেসে ক্লায়েন্টরা আমাদের কাছে যায়, এখন সেখানে 8,000-10,000 গিগের মধ্যে আপনাকে খুঁজে পাবে, যে আপনাকেই যে খুঁজে পাবে এটা নিশ্চয়তা কি? বিষয়টা বুঝেননি পল্লব সরকার? আর মার্কেট প্লেসের বাইরে যারা এক্সপার্ট সেলার, যারা ইনকাম ভালো করে, তারা কিন্তু আউটার মার্কেট প্লেসে যায় না, কারণ তারা মার্কেট প্লেসেই কাজ করে। আর যারা, এই জন্য হচ্ছে আউটার মার্কেট প্লেস নতুনদের জন্য সেরা অপরচুনিটি, কারণ এক্সপার্টরা যেহেতু আউটার মার্কেট প্লেসে যায় না, তাহলে নতুনরা আপনাদের যদি সেখানে যে রাজত্ব করতে পারবে। এই জন্য যার ক্রিয়েটিভিটি বেশি সেই ভদ্রলোক হলো এই ইনকামগুলো আউটার মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণে করতে পারবে। যেমন কালকে একজনের সাথে কথা হলো, ভিডিওটা পাবলিশ করবো 2-1 মধ্যে। ওনার বাড়ি হলো ঠাকুরগাঁ। ওনার এমন একটা সময় আসছিলো যে ইনকামটা খুব খরচ হয়ে গেছে। সেই সময় উনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পেরে উনি হচ্ছে মাত্র 1 মাস 22 দিনের মধ্যে প্রায় $1,000 ইনকাম করছে, সব আউটার মার্কেট প্লেস থেকে। অথচ তার মার্কেট প্লেসের মধ্যে কোনো ইয়ে নেই, কারণ মার্কেট প্লেসের প্রসেসটা হলো কি, আপনি একটা অ্যাকাউন্ট করলেন, গিগ দিলেন, সেই গিগটা আপনার আস্তে আস্তে ইমপ্রেশন হয়ে হয়ে সময়ের মানে তোমার হচ্ছে পরিক্রমায় সেই গিগটা ফাইবারের মধ্যে ফার্স্ট পেজে আসবে। এই যে ফার্স্ট পেজ, এটাকে আমরা ফার্স্ট পেজ বলি যে আপনার সার্ভিসের উপর এটা ফার্স্ট পেজ। এই যে ফার্স্ট পেজে আসলে তাহলেই না আপনার ক্লায়েন্ট মেসেজ করবে, আপনাকে কাজ দেবে। তো এই প্রসেসটা তো অনেক একটা লং প্রসেস। এই জন্য হচ্ছে আউটার মার্কেট প্লেসে এই সময়টা এখানে হোক, তারপরে না আউটার মার্কেট প্লেসে আমাদের এই ট্রাইগুলো করতে হবে। তো এখন আসেন যে টিপসগুলো আপনাদের দেওয়া হবে সেটা আমি এখন বলি, যে আউটার মার্কেট প্লেসে কাজ করতে গেলে বা ভালো পরিমাণে রেভিনিউ বা সাকসেস হতে গেলে আপনাদের সোশ্যাল মিডিয়া লাগবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে এই যে হোয়াটসঅ্যাপ, এগুলো লাগবে। আর এগুলো আপনাকে প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল বলতে যে আপনার ফেসবুক প্রোফাইলে, যেমন এখানে যেটা ফেসবুক প্রোফাইল আছে, যদিও আমার ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের মধ্যে সেগুলো দেখানো আছে প্রফেশনাল প্রোফাইল কীভাবে সেট আপ দিতে হয়। তো যেহেতু আপনারা ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের ভিডিও যেহেতু এখন আপনাদের দেওয়া হবে না, তো আপনাদের এগুলো আপনারা এখন থেকে করে ফেলতে পারেন, তাহলে আপনাদের পরবর্তীতে এইগুলো, যেমন আপনার এইটা কাভার ফটো, এই কাভার ফটোর মধ্যে আপনি আপনার স্কিলগুলোর নাম লিখে রাখবেন, আপনার কন্ট্যাক্ট ডিটেলস নাম লিখবেন। বুঝতে পারছেন বিষয়টা? যেন আপনার প্রোফাইলে ক্লায়েন্ট আসলে যেন বুঝতে পারে আপনি কি করেন। আপনার এখানে ফোন নাম্বার থাকবে, জিমেল থাকবে, আপনার সার্ভিসের নামগুলো থাকবে, এখানে আপনার একটা প্রফেশনাল ছবি থাকবে। বুঝতে পারছি? এবং এখানেও একটা প্রফেশনাল মানে ছবি দিতে হবে, যে এই ভদ্রলোকের ছবিটা এখানে আছে, এটা কি প্রফেশনাল বোঝাচ্ছে? তাহলে প্রফেশনাল কীভাবে বোঝায় সেটা তো আপনার নিজেই বোঝার কথা, যে অ্যাজ এ প্রফেশনাল মানুষ কারা, তাদের গেট আপটা কেমন হয়, সেই টাইপের আপনাকে এখানে একটা ছবি দিতে হবে। দেওয়ার পর এই যে আপনার এই যে বায়োটা এখানে লেখা আছে কি ANN এভাবে লেখা আছে। আপনি আপনার বায়ো দিবেন, আপনি একজন ইউটিউব মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই টাইপের একটা বায়ো হবে, যেন এক লাইনে বুঝতে পারে। এখানে আপনার নাম ঠিক, আপনার লিভস হবে, এখানে ফ্রম হবে, এখানে জয়েন্ট দেখাবে। এখানে আপনার অ্যাবাউট সেকশনে এসে আপনার ওয়ার্ক প্লেস, কোথায় কাজ করেন, আপনি একটা এজেন্সির একটা নাম দিলেন এখানে, যদিও আমি এগুলো দেখাইছি ক্লায়েন্টের মধ্যে। মানে এগুলো তো আমরা বুঝি, আমাদের এগুলো তো বোঝা উচিত নিজেই, তাই না?
এখানে ধরেন যে আপনি ইনোভেটির নাম দিলেন, আপনি ইনোভেটির ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে জব করেন, সেই টাইপের একটা এখানে দিলেন। এখানে একটা সেকেন্ডারি স্কুল দিলেন, এখানে ভার্সিটির নাম দেন, এখানে তারপর হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেন। এখানে রিলেশনশিপ স্ট্যাটাস আপনার দেওয়ার দরকার নেই, বা দিতে পারেন। এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখানে আপনার হচ্ছে মানে আপনার যে কাজের যেখানে কাজ করেন সেখানে অ্যাড করেন, ভার্সিটির নাম দেন, সেকেন্ডারি স্কুল, প্লেস লিফট, এগুলো এখানে সব কিছু অ্যাড করে তারপর হলো এই প্রোফাইলটাকে আপনাকে কী করতে হবে, গ্রো করতে হবে, এবং প্রতিনিয়ত এই প্রোফাইলের মধ্যে আপনার কাজের পোর্টফোলিওগুলো পোস্ট করতে হবে। আমি যে পোর্টফোলিওগুলো দেবো, যদিও অলরেডি আমার ফেসবুকে ইয়ার মধ্যে দেওয়া আছে, ইউটিউবের মধ্যে অনেক পোর্টফোলিও দেওয়া আছে, সেগুলো আপনারা এখন থেকে নিয়ে আপনারা একদিন 2 দিন 4 দিন পর পোর্টফোলিও পোস্ট করতে পারেন যে এই কাজটা এই ক্লায়েন্টের ছিল, ক্লায়েন্টের নাম একটা একটা ক্লায়েন্টের নাম দেন, বাজেট $150 ছিল বা $100, প্রজেক্টের এই যে তোমার ফলাফল বা প্রজেক্টের ডিটেলস বা রিপোর্ট আপনি সেগুলো পোর্টফোলিওতে পোস্ট করে দেন। এইভাবে আপনাকে কন্টিনিউয়াসলি 2-4 দিন সপ্তাহ পর আপনাকে পোস্ট করেন, এবং এই ফেসবুক প্রোফাইলে আপনার কমিউনিটিটা বিল্ড করতে হবে, মানে আপনার ক্লায়েন্টদেরকে এখানে অ্যাড করতে হবে প্রোফাইলে। এখন ক্লায়েন্টদের অ্যাড করবেন কীভাবে, আপনি এখানে সার্চ দেন যে স্মল বিজনেস ওনার, সার্চ দিলেন, এখান থেকে পিপলে চলে যান, পিপলে চলে যে এই যে ইনি কি একজন ওনার ডেটাল, যাই হোক এনার নাম এনি, এই দেখেন এনার আছে না পি মিল্ক অ্যাড স্মল বিজনেস ওনার, তাহলে এই বিজনেসের উনি ওনার না, তাহলে ইনি আপনার অ্যাজ এ কোনো ক্লায়েন্ট হতে পারে কি না, হতে পারে। তাহলে একে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এই যে এনাকে আমার পাঠানোর দরকার নেই, ইনি বাঙালি, এনার আমার দরকার নেই। তারপর হচ্ছে এই যে ইনি, তারপর হচ্ছে এই যে ইনি, এই যে অস্ট্রেলিয়া সিডনি, এনার আমার দরকার নেই, যদিও বা এনার হচ্ছে মানে ইনি বাইরের ইন্দোনেশিয়া ক্লায়েন্ট ভালো না, আপনাকে টার্গেট করতে হবে কানাডা, USA, অস্ট্রেলিয়া, UK, এগুলোকে টার্গেট করতে হবে, এনার দরকার নাই, ইনি চায় না। এই যে এই ধরনের ব্যক্তিগুলোকে আমাদের কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, পাঠাইয়ে আমার প্রোফাইলটাকে বড় করতে হবে। আমার এইভাবে যদি 1000 মানুষ যদি আমার প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড থাকে, এবং আমি আমার কাজের পোর্টফোলিওগুলো যদি পোস্ট করি, তাহলে সেখান থেকে তারা মেসেজ করবে না, ভাই আমার এই তুমি যে গতকালকে যে একটা পোস্ট করছিল, এই পোস্টের এই সার্ভিস আমার দরকার, তুমি কি আমাকে এই সার্ভিসটা দিতে পারবা কিনা, এই যে আপনার সাথে কথা হলো। আপনাকে একটা জাল, এটা কি এটা জাল ফেলা হচ্ছে, এখানে মাছ নিজেই এসে আপনাকে ধরা দেবে। তো এগুলো এখন থেকেই আপনারা করে ফেলেন, এগুলো আপনাদের সামনে করতে হবে কোর্স শেষে। তো সেগুলো আমি যেহেতু আজকে কেউ নাই, মানে কম, যদি আজকে ক্লাস নেওয়া যেত, মাত্র 5 জন আছেন, ক্লাস কিন্তু হতোই আজকে, তো বেশ নিলাম না। পোর্টফোলিও কীভাবে তৈরি করে, এই যে আমরা একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করবো, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাই পোর্টফোলিও। কিন্তু আপনার এটা এখন কার্ড নাই, আপনি কার বিজনেসের জন্য অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও পাবেন কই, সেক্ষেত্রে আমি দেবো। এই যে একটা ভিডিও এসইও করলেন, আপনি নিজে প্র্যাকটিস করার সময় ভিডিও এসইও করছেন না, সেই ভিডিও এসইওর একটা ফলাফল দিছে না, স্কোর, সেটা একটা স্ক্রিনশটগুলোতে পোর্টফোলিও হয়ে গেল। কারণ সেই পোর্টফোলিওতে আপনি নিজে তৈরি করতে পারেন, যেটা আপনার নিজেরই অ্যাবিলিটি আছে। কিন্তু পল্লব সরকার আপনি তো সেটা করেন নাই ওনার, তাহলে এই জন্য আমি আগেই এগুলো বলে দিচ্ছি, তাহলে আপনাদের সামনের জন্য ভালো হয় আর কি। এভাবে আমার ফেসবুক যাবে, এভাবে একটা ইনস্টাগ্রাম হবে, এভাবে একটা টুইটার হবে, এভাবে একটা লিঙ্কডিন হবে, এভাবে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু নাম ঠিকানা দেওয়া যায়, আপনারা জানেন কি না, বায়ো অ্যাড করা যায়, প্রোফাইল পিকচার দেওয়া যায়, ওয়ার্ক এডুকেশন অ্যাড করা যায়, সবই কিন্তু করা যায়। এগুলো করতে হবে যেন আপনি যদি এখানে এই ফেসবুক আইডি থেকে যদি আপনি ক্লায়েন্টকে মেসেজ করেন, সেই ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে দেখবে না আপনি কী করেন, আপনি স্ক্যামার কিনা দেখবে না। আপনি যদি কোনো একটা ফেসবুক পেজের মধ্যে প্রোডাক্ট কিনতে যান, সেই পেজটা ঘুরে দেখেন না, তাহলে ক্লায়েন্টও তো আমাকে সার্ভিস দিতে গেলে আমার প্রোফাইলটা ঘুরে দেখবে, তাহলে আপনার প্রোফাইলের মধ্যে দেখে যদি আপনি পান খেয়ে ছবি দেন, আপনি বন্ধুর সাথে কি ঘুরতে যায় পিক, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাজ এ বুঝবে এটা আপনি প্রফেশনাল, আপনি এই সার্ভিসের জন্য প্রফেশনাল পারসন বুঝবে না, ক্লায়েন্ট আপনাকে ব্লক করে দেবে। তো এগুলো এখন থেকেই আমাদের সাজিয়ে করতে হবে আর কি। এই জন্য তো আমি বলি যে এখানে আপনারা অ্যাটলিস্ট প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, এখানে 1 ঘন্টা ক্লাস করেন, বাসায় 1 ঘন্টা প্র্যাকটিস করেন, আর 1 ঘন্টা খালি রিসার্চ, কিন্তু আপনারা তো এটা করেন না। পল্লব সরকার তো মনে হয় এটা কখনোই করে না, নাহলে ওনার যে বেসিক, ওনার যে নলেজ কিন্তু আরও খারাপ। এই নলেজ আপনি আরও ইমপ্রুভ করতে হবে, আপনাকে প্রচুর ইমপ্রুভ করতে হবে। এলে একদিনে হবে না, আস্তে আস্তে হবে, কারণ আমাদের সকলেরই কোনো কারো ঘাটতি থাকে। অনেক সময় এরা
ফ্রেন্ড সার্কেলের থেকেও মানুষ অনেক কিছু শেখে। হতে পারে সেই লেভেলের ফ্রেন্ড সার্কেল নাই, হতেই পারে। যেমন আমার 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 বাপ দাদা 14 গোষ্ঠীতে ফ্রিল্যান্সার নাই, শুধু একমাত্র আমি ফ্রিল্যান্সার এই গোষ্ঠী থেকে। তো এখন আমার যে মামা একসময় বলতো যে বাবা ফ্রিল্যান্সিং করতেছো ভালো কথা, উনি প্রাইমারি স্কুলের টিচার, 7-8 লাখ টাকা জমা করে একটা চাকরি নিয়ে এলাম, আমার এক মামা এই পরামর্শ দিয়েছিল, বুঝছেন। কিন্তু উনি তো জানে না যে আমার এটার ভবিষ্যৎ আরও কত উপরের দিকে যেতে পারে। এখন উনি আমার কাছে ফ্রিল্যান্সিং শেখে, কিছুদিন আগে ল্যাপটপ নিয়ে গেল। তো এগুলো এক কথা এখন মানে মাঝে মাঝে ভাবি যে ফেসবুকে পোস্ট করবো, তবে নিজের লোক মন খারাপ টানা করতে পারে। তো তো এই যে অবস্থা। তো এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, ওনাকে যদি ওই মামাকে যদি মনে করেন যে গলা ছুরিও ধরা যায় যে ভাই তুই 10 লাখ টাকা বের কর, তাও পাবে না। আর আমি আমাকে যদি বলে আমি 10 লাখ টাকা বের করে দিতে পারবো, আমার সে অ্যাবিলিটি আছে, কিন্তু ওনার নাই। কারণ ওনার ওই যে বুঝতেছেন তো 18-20,000-25,000 টাকা বেতন, এই দিয়ে ওনাকে ফ্যামিলি মেনটেন করবে না, জমাবে। আর যে টাকাটা পাবে সেটা তো বয়সকালে দেয়া, তো ওই সময় টাকা পেয়ে আর কী করবে, নিজের জীবন তো শেষ। তো এই হলো বিষয়। তো এখন থেকেই সেভাবে সিরিয়াস হন এবং প্ল্যানটা সেভাবেই সাজান যেন সামনের সময়গুলো আর ভালো যায়। তো এই জন্য প্রোফাইলগুলো রেডি করে ফেলেন, যেটা বলে দিলাম। কারণ এটা আসলে আপনারা এদের পরে বলা হতো, সেই বিষয়টা কিন্তু আজকে বলা হলো। এভাবে প্রতিটা প্রোফাইল আপনারা রেডি করেন এবং আস্তে আস্তে কমিউনিটি বিল্ড করেন, মানে ক্লায়েন্টদেরকে অ্যাড করেন প্রোফাইলে, বুঝে বুঝে ক্লায়েন্টদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অ্যাড করেন। এভাবে কোর্স শেষ হতে হতেই যদি ফেসবুকের মধ্যে 1000 ফ্রেন্ড হয়ে যায়, টুইটারের মধ্যে 1000 ফলোয়ার হয়ে যায়, ইনস্টাগ্রামের মধ্যে 1000 হয়ে যায়, এভাবে যে ক্লায়েন্ট আপনাদের ক্লায়েন্টদের করবেন, বাইরে মানে নিজের পার্সোনাল বাংলাদেশি পাবলিক তো করার দরকার নাই। এভাবে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এখান থেকে যদি 3000 হয়ে যায়, আপনি মানে এভাবে যেগুলো কন্টিনিউয়াসলি যেগুলো পোস্ট করেন কাজের, আমি যেগুলো দেবো, দেখবেন যে সেখান থেকে আপনার নক চলে আসে। মানে আসার কথা কি না আপনারা বলেন, আসার কথা তো নাকি? তাহলে এই যে একটা পরিষ্কার একটা মনে করেন যে একটা রেজাল্ট হওয়ার কথা, মানে একটা একদম মানে এটা একদম 100%। এবং হচ্ছে এই যে কয়েকজন আমি এদেরকে জিজ্ঞাসা করছিলাম রিসেন্ট ভিডিওগুলোর মধ্যে, তারা বলে যে আমি ক্লায়েন্টকে মেল টেল করি না, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে ক্লায়েন্ট পাই। কারণ আমার প্রোফাইল মানে প্রফেশনাল করে দেওয়া আছে, আমি তাদেরকে মেসেজ করলে ওরা প্রোফাইলের মধ্যে ভিজিট করে, ওরা আমাকে কাজ দিতে বাধ্য। কারণ আমার প্রোফাইলের মধ্যে আসলে তারা দেখে যে আমি এই কাজের সাথে সম্পৃক্ত আছি, তখন তারা বিশ্বাস করে। কিন্তু আপনি একটা কাজ নিয়ে পোস্ট করবেন, কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে সেগুলো রেজাল্ট নেই, ডাটা নেই, কারণ কিন্তু আপনাকে ব্লক করবে, আপনার বলবে আপনি স্কামিং, শেষ চলে গেল। আর এইভাবেই আমরা আস্তে আস্তে হতাশ আমরা বেশি হবো আর। তো এগুলো এখন থেকে করে ফেলেন। আর সেই সাথে যারা ভিডিওটা দেখতেছেন সকলেই এইভাবে করেন আর কি। তাহলে আমাদের কোর্স শেষে, তাহলে পল্লব সরকার কোর্স শেষে আপনি বলতে পারবেন তো আপনার ফেসবুকে 1000 ফ্রেন্ড হয়ে গেছে শুধুমাত্র ক্লায়েন্ট? না এখনো বোঝেন নাই? এই দেখেন ঘটনা। তাহলে আমার ভাই একটা মেসেজ দেখায় গ্রাফিক ডিজাইনের 4 তলা শিখতেছে, মানে শেখা কমপ্লিট হয়েছে আর কি। যখন কাজটা উনি পাইল, মানে পোর্টফোলিও ছিল, কাজটা পাইছে, পাওয়ার পরে আপনি কি করছেন, পাওয়ার পরে বলছে আমি ভাইও কেমন আনছি, মানে জুমি অথবা মেসেঞ্জারে আনছে, আনার পরে ডিসকাউন্ট করেছে, কীভাবে নতুন অবস্থায় কীভাবে একটু ভুল হয়, সে কাজ তো পাবে না। ওইভাবে গল্প শুনলাম, বলে কাজটা পাওয়ার পরে তারপর কি করলাম, ভাই বানার পরে ভাই দেখলো, ভাই কোটা দেবো, ভুল হইতেও তো পারে, ভুলে তখন কাজটা তোমার অর্ডারে হয়ে যাবে। ভাই তুমি আনার পরে ভাই দেখাচ্ছে ভাই এইটে করো, করার পরে আর কি $2000 পাইছে। করার পরে কাজ করছে, করার পরে এখন ফির আবার আসছে, বাড়ি গেছিল, আবার এই মেসে উঠছে, ওটা পরে কি প্রবলেম ছিল, ভাইয়ের সাথে দেখা করতেছে আর কথা বলতেছে, মানে রাতে কথা বলি যাচ্ছে। তা আজকে সে বাড়ি গেল, ওই দিকে আমি ভাবতেছি, কিন্তু এইদিকে আমি কথা দেখেন ঘটনা, মানে এগুলো এত কথাবার্তা হলে এতক্ষণ ধরে কিছু কিন্তু হবে নাই। শুনছি যে যেটা বললেন যে ফেসবুকের কথাটা, এই যে আমি কান দেখি। যাই হোক, তাহলে বাসার ভিডিওটি দেখেন, যে বোঝেন। তাহলে আপনারা যারা এখানে আছেন বাকি 4 জন, আপনারা তো মানে কোর্স শেষ হতে হতেই তো 1500 মতো অন্তত হবে তো নাকি? এটা করে ফেলতেই হবে, মানে এটা যে কোনোভাবে। তাহলে আপনি কোর্স শেষ হতেই আপনারা কিছু একটা ভালো কিছু করতে হবে। এভাবে আমাদের এখন থেকে এগুলো করে ফেলতে হবে আর কি।
তাহলে ঠিক আছে, আপনারা আজকে আসেন, সময় প্রায় শেষ, সামনে কথা হবে ইনশাআল্লাহ। ভাই আমার 3-4টা কোশ্চেন ছিল ভাই। বলেন। মনে করো সমস্যা বলেন। যদি আমরা যখন ক্যারাজল করতে যাই মনে করো দুইটা টি-শার্ট, একটা লাল করবো একটা অটান্ন করবো, সেক্ষেত্রে হচ্ছে না দুইটা লাল হচ্ছে। বাটন তো একটাই হবে ভাই ক্যারাজলের ক্ষেত্রে। একটাই হয়। হ্যাঁ, আমি কিন্তু আপনি যখন ডায়নামিক করতে যাবেন, ডায়নামিক ক্ষেত্রে মাল্টিপল হবে। অর্ডার নাও, শপ নাও, গেট কুইট, বুক নাও। যখন আপনি ডায়নামিক ক্যাম্পেইন করবেন, আমরা কিন্তু ডায়নামিক দেখছি, ডায়নামিকের সময় মাল্টিপল হয়। মানে দুটো টি-শার্ট একটা অর্ডার করবো একটা শপ নাও করবো, সেটা হবে ডায়নামিক্যালি হবে। ডায়নামিক হ্যাঁ, তোমার ডায়নামিক ক্রিয়েটিভ ক্যাম্পেইনে হবে, মানে সেলসের ক্ষেত্রে হবে কিন্তু। আপনি ওখানে বোঝেন নাই। আপনারা কি বুঝতেছেন ওই বিষয়টা কি বলতেছেন? ডায়নামিক ক্যাম্পেইনে আপনি মাল্টিপল প্রাইমারি টেক্সট দিতে পারেন, মাল্টিপল হেডলাইন দিতে পারেন, মাল্টিপল আপনি বাটন দিতে পারেন, কল টু অ্যাকশন বাটন ডায়নামিক ক্যাম্পেইনে। ওটা ওই ভিডিওটা দেখেন। আর আপনি ক্যারাজলে আপনি একটা বাটনেই হবে, সবটাই একটাই বাটনে হবে। মানে এই যে সেলসে ওইটা করলাম কে আমি করছিলাম যে হয় না। আপনাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে ভাই, নাহলে আপনি হেরে যাবেন সত্যি। আপনি যে নলেজে আছেন, এই ওর যদি উন্নতি না করেন, এটা মন খারাপের কিছু নাই, জাস্ট আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি। কারণ এগুলো বিষয় যদি আপনাকে মানে যদি আমি না বলতাম, হয়তো আপনি বলতেন যে কোর্স শেষ হয়ে গেলো, আমার ভিতর যে এত কাহিনী আছে, বা ভাই হয়তো বুঝেও মানে বলেনি, মানে এই বিষয়টা এরকম। আপনাকে এই ফ্রিল্যান্সিংয়ে আপনাকে ভালো কিছু করতে গেলে আপনাকে আরও মানে যথেষ্ট জ্ঞান ট্যান রাখতে হবে। ওর বিষয়গুলো জানেন, দেখেন, চ্যানেলে দেখেন, এগুলো নিয়ে অনেক ইয়ে করতে হবে ভাই, নাহলে আপনি হেরে যাবেন এই লাইনে। পুরাকে রিভিউয়ার না দিই মনে করো ওই যে মনে করো ক্লায়েন্টের যা মনে করো ক্লায়েন্টে যদি আমরা ওয়েবসাইট দেই, মনে করো যেমন ওয়েবসাইট প্রোডাক্ট একটা দিলে ওয়েবসাইট চেঞ্জ করা যায়, ওটা না বলি ক্লায়েন্টে যে ওয়েবসাইটে রিভিউয়ার দিয়ে সেক্ষেত্রে হবে কি? না না, ক্যারাজলে তো আমাদের প্রোডাক্ট ইউআরএল দেবো, আর আমাদের নিচের দিকে যে ইউআরএল দেওয়া লাগে সেটা ওয়েবসাইট ইউআরএল দেবো। বুঝলেন নাকি? আচ্ছা ঠিক আছে, আগামী এরকম কোনো দিন হলে আপনাকে একটা ক্যাম্পেইন করতে দেবো আমরা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা আপনি কতদূর করতে পারেন, আজকে এটা করে দেওয়া লাগতো। আচ্ছা যাই হোক, ভাই আমার একটা প্রবলেম ছিল, মনে করো পিয়ানজিওন ওয়েবসাইট আমি খুলছি, মনে করেন ক্লায়েন্ট যদি আসি বলে আমার ছবি ভাই ওয়েবসাইট আছে, আমি অ্যাক্সেস দিতে পারতেছি না, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা কি করব? সুইপ অ্যাক্সেস দেওয়া নেওয়ার ভিডিও দিয়েছিলাম না? যদি আমি তো মোবাইল হ্যাঁ, যদি করে ওয়েবসাইট খোলা যায়, একটা ওয়েবসাইট দিয়ে অ্যাডাই করবেন। এটাই করা যায়, হ্যাঁ, কিন্তু অ্যাক্সেস তো নিতে পারবেন আপনি আনলিমিটেড। অ্যাক্সেস নিতে পারবো। হ্যাঁ, ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। ওয়েবসাইট ক্লায়েন্টে কি ওয়েবসাইট থাকে কী ওয়েবসাইট থাকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, প্রতিটা ওয়েবসাইটের অ্যাক্সেস এক্সচেঞ্জ করা যায়। আর ওয়েবসাইট লাগলে তার কাছ থেকে ওয়েবসাইট অ্যাক্সেস নিতে পারবো। পলক সরকার, আপনি প্রেম করেন না? হ্যাঁ, এই যে ভাই, এই কথাটা আমার অনেক আগে বলা উচিত ছিল। ফ্রিল্যান্সার হতে গেলে ভাই আপনাকে প্রেম করতে হবে ভাই, এটা সত্যি। কারণ প্রেম না করলে আপনার বুদ্ধি ঢুকবে না মাথায়, সত্যি কথা ভাই। এটা আপনি হাসি, মানে আপনি তাড়াতাড়ি মনে করেন যে অনেক কিছু আপনার মাথার মধ্যে খেলবে আর কি, অটোমেটিক খেলবে। কারণ অ্যাজ একটা মানুষ যদি রিলেশনে যায়, দেখবেন ভাই তার মাথার মধ্যে কি বুদ্ধি খালি ঘুরপাক করে, খালি কীভাবে দেখা করবো, মোবাইলে টাকা নাই, রিচার্জ করবে কীভাবে, বাপের থেকে টাকা নেই, ওর কাছে টাকা নেই, এই যে বুদ্ধিগুলা অটোমেটিক মাথার মধ্যে ঢুকে যাবে। আর এগুলোই আপনাকে এই লাইনে আরও আগাবে সামনের দিকে। সত্যি কথা পল্লব সরকার, আপনি এটা মানে হাসি বলে দেবেন। আমার এই ফ্রিল্যান্সিং লাইফে আমি যখন মানে ফ্রিল্যান্সিং যখন আমি শুরু করি, আমি সেই সময় একটা মেয়ের সাথে রিলেশন করতাম, বুড়িমারিতে বাড়ি, পাটগ্রাম বুড়িমারি। অ্যাজ এ অনেস্টলি বলতেছি, তার ফ্যামিলি, আমি মনে করেন যে এই ফ্রিল্যান্সিংয়ে, ওই মেয়ে তো ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতো না, ও জানে যে যদি এই লাইনে আমি রিসার্চ করেই ঢুকছি তাহলে ভালো হবে, উনি হলে জানে না। তো ওনার ফ্যামিলি মনে করেন যে মেয়ে তো মনে করেন যে আমাকে বিয়ে করার চাপ দেয়। আমি তো যে চাকরি করি ভাই, 11-10 হাজার টাকা বেতন, আমি কি বিয়ে করে মরবো নাকি? যে মানুষ বিয়ে করে কী জন্য? ভালো সুখের জন্য বিয়ে করে না। তা আমি যদি সুখটাই যদি না পাই, তাহলে আমি বিয়ে করবো কেন? আমি কিন্তু খুব আমি কিন্তু মানে অত আবেগী মানুষ না, কিন্তু আমি একটা জিনিস করতে গেলে ভাবি, ভেবে চিন্তে সব কিছু করি। তা আমি যে বেতন পাই, আমি নিজেই চলবো কীভাবে, ওয়ার্ক চলবো কীভাবে, ফ্যামিলি দেবো কি? আমি বিয়ে করতে পারবো না। আর ওর ফ্যামিলি, আমি এই যে ভালো চাকরি করি না দেখি ওর ফ্যামিলি আমার দ্বারা বিয়েও দিবে না। এখন মেয়ে
পালে আসবে। বিষ টিষ খাওয়ার প্ল্যানিং চলতেছে ওর, ধরাও পড়ছিল, ভাই বাসে উঠছে গোবিন্দগঞ্জ চলে আসবে। আমি বলছি না, আসা যাবে না, আমি বিয়ে করতে পারবো না। তারপর এখন মনে করেন যে যখন এই ফ্রিল্যান্সিং থেকেই ভালো কিছু করলাম, তখন তো ওরা জানলো। এখন মনে করেন যে এখন মেয়ে এখনও মাঝে মাঝে মেসেজ টেসেজ ফোন টোন মারে আর কি। তো যাই হোক, তো এই যে প্রেম করতে হবে আর কি, বুঝছেন? প্রেম করলে আপনি অনেক কিছু, আমি হয়তো বা এখন মাঝে মাঝে ভাবি, হতে পারে যদি আমাকে বিয়ে শাদী করতাম, আমার মনে হয় এই লাইনে আসা আর হতো না। হতে পারে, কারণ আমি তো তাহলে এখানে সময় দেওয়ার মতো আমার ওই যে মানে চাকরি টাকরির ভিতরে বিষয় আবার এলে, বুঝতেছেন তো, তাহলে আর মনে হয় আমার মনে হয় ভাবি এটা আর কি। যাই হোক, আইসে নেই, ভালো হয়েছে। আমার ওই নিয়ে ক্ষোভ নাই যে ওকে পাই নাই, ও নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, কারণ আমার মনে হয় ওই বিয়ে না করে আমার জন্য উত্তম হয়েছে আরো। যাই হোক, এখন ওই সময়টা আমার খুব ক্রিটিক্যাল সময় ছিল। তারপরে মনে করেন যে ও তো বিয়ে শাদী হয়ে গেল, ওই আশেপাশের একটা ছেলের সাথে বিয়ে শাদী হয়ে গেছে, আর পরে 6 মাস 7 মাস আর কোনো রিলেশনে নাই, তারপরে আবার প্রেম হয়ে যায়। এগুলো এরকমই জিনিস। আর আপনি যখন একবার ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন, আপনার মেয়ের অভাব হবে না, এটা একটা সত্যি কথা। খালি ডেজিগনেশন তৈরি করেন যে ক্লিয়ার হতে পারলে কোনো সমস্যা নেই। খালি ইনকামের খালি ডলার পোস্ট করবেন ফেসবুকে, মেয়ে আপনাকে মেসেজ দেবে, ভাইয়া আমি আপনার সাথে আমি এই কাজ শিখতে চাই। দেখবেন যে খালি মেসেজ মারতে আছে, আপনি রিপ্লাই দেন না। কত ভাবে আপনাকে ইমপ্রেস করার ট্রাই করবে, আপনার সাথে কথা বলবে, আপনাকে নিজেই ফোন দেবে। মানে এইরকম, মানে এই মানে বর্তমান সময়গুলি এরকম ভাই। কোনো মেয়েই চায় না যে একটা বেকার ছেলের সাথে আমার লাইন হোক, কারণ ঘুরতে গেলে টাকা লাগে, তা সেই টাকা পাবে কই? তো বলো সরকার, এটা আপনি মাথায় নেন, আপনি প্রেম করেন, আপনার ভালো হবে। বিয়ে শাদী করতে বলতেছি না, অন্তত প্রেমটা করেন। তাহলে ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ ভাই আরেকটা কোশ্চেন ছিল ভাই। বলেন। আমরা যখন হাইয়েস্ট বোলিং যখন ক্যাম্পেইনটা চালু করতে যাব, তখন কসবার গোল বদ্ধ থাকে। কসবার গোল কিন্তু ওটা চালু থাকে, কসবার গোল ওটা চালু থাকে। ডেইলি বাজারটা কি চালু থাকবে সবসময়? ডেইলি বাজার তো থাকবেই, ওটা ডেইলি বাজার থাকবে, এটা তো থাকবেই। বিট ক্যাপও বলেই থাকবে ওটা ডেইলি বাজার। বিট ক্যাপ আপনি তাহলে বিটিং স্ট্র্যাটেজি বোঝেন নেই। না ভাই, আমি বলতেছি কি, যখন আমরা হাইয়েস্ট বোলিং করব তখন কসবার গোল বদ্ধ থাকে। হাইয়েস্ট ভলিউম দিছি কে? হাই ভলিউম দিছি মানে হাইয়েস্ট ভলিউম দেয়া ফেসবুক। চালু করার জন্য হ্যাঁ, রেজাল্টটা সেটা না ভাই। বিটিং স্ট্র্যাটেজির গোল হলো যে আপনি হাইয়েস্ট ভলিউম দিলেন, ফেসবুক তার ইচ্ছা মতো টাকা কাটবে, কিন্তু ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আপনি তো বাজেট তো আগেই দিয়ে দিয়েছেন, সেটা তো থাকবেই, ডেইলি বাজার থাকবে। তো ওটা তো থাকবেই। আপনি যখন কস্ট পার রেজাল্ট করে দিলেন, তখন কেন দিলেন? যে আপনার কস্ট বেড়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন ভাই এতর মধ্যে আমাকে একটা রেজাল্ট দাও। এখন সেটা কতর মধ্যে, সেটা ফেসবুককে বলে দেওয়া যে এতর মধ্যে, সেটা আপনি দিলেন। ডেলি বাজার তো আপনার চলতেই থাকবে, ওটা তো আছেই। তো এই যে বোঝেন না, এত কম বুঝলে তো হবে না ভাই। ভাইয়া যে ডলার দিয়ে মানে ডেইলি বাজার করে গেলে ডলার সর্বনিম্ন কত লাগে? তাই বাংলাদেশ টাকা ভাই 120 টাকা লাগে, কিন্তু ডলার আমরা কত লাগে? $1 নিম্ন। এক মিনিট ডলার। হ্যাঁ, বলতে কি খুঁড়িনাটি